আসসালামু আলাইকুম। কেমন হয় আপনার শরীরে যদি পাথর উৎপন্ন হয় এবং সেই পাথরের বোঝা আপনাকেই রোগী হিসেবে বহন করতে হয়? হ্যাঁ, দর্শক বলছি আমাদের শরীরে পাথর জন্ম নেওয়ার গল্প। সাধারণত আমাদের শরীরে পাথর জন্ম হয় সবচেয়ে বেশি আপনার পিত্তথলিতে, যেটা আমাদের লিভারের নিচে একটা ছোট্ট থলির মতো অংশ থাকে, যেখানে লিভার থেকে উৎপন্ন পিত্তরস জমা হয় পিত্তথলিতে। সেই পিত্তথলি থেকে পিত্তরসটি গিয়ে আমাদের খাদ্যনালীতে গিয়ে পড়ে পিত্তনালীর মাধ্যমে। সেটি খাদ্যনালীতে পড়ার পরে খাবার হজম হয় এবং খাবার হজমে সাহায্য করে। যদি কখনো আমাদের এই পিত্তনালী এবং পিত্তথলিতে পাথর উৎপন্ন হয়, সেক্ষেত্রে কি সমস্যা দেখা দেয়? সাধারণত পিত্তথলিতে পাথর উৎপন্ন হলে আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে প্রচন্ড রকম পেটে ব্যথা হয়। কোনো কোনো রোগীর ক্ষেত্রে সেটি প্রচন্ড রকম বমি হতে পারে। এই ধরনের কন্ডিশনে আমাদের পিত্তনালীতে যে পাথরগুলি থাকে, সেই পাথরগুলি সরানো শরীর থেকে, অর্থাৎ আপনার শরীরে পাথরের সেই বোঝাটি সরানো খুবই জরুরি হয়ে পড়ে। সাধারণত আগের যুগে পিত্তথলিতে যদি পাথর উৎপন্ন হতো, সেই পাথর আপনার পেটের চামড়া কেটে অপারেশন করে বের করা হতো। কিন্তু এখন আধুনিক যুগে ল্যাপারোস্কোপির মাধ্যমে মাত্র ৪টি বা ৩টি ফুটো করে, শুধুমাত্র ৪টি বা ৩টি ফুটো করে আপনার শরীর থেকে সেই পিত্তথলির সেই পাথরটি অপসারণ করা হয়। কিন্তু পিত্তথলি থেকে পাথর যদি আহ নেমে গড়িয়ে গড়িয়ে আস্তে আস্তে পিত্তনালীতে চলে আসে, সেক্ষেত্রে কি ঘটে? হ্যাঁ, একসময় আজকে থেকে অনেক বছর আগে পিত্তনালীতে যদি পাথর এসে জমা হয়, সেটা পিত্তথলি থেকে হতে পারে অথবা পিত্তনালীতে নিজেই পাথর উৎপন্ন করতে পারে। পাথর যদি সেখানে এসে আটকে যায়, সেক্ষেত্রে এক রোগী আমাদের কাছে নিয়ে আসে জন্ডিস, অথবা হলো যে প্রচন্ড রকম, অর্থাৎ চোখ এবং প্রস্রাব হলুদ হয় এবং প্রচন্ড রকম পেটে ব্যথা হয়। কোনো কোনো রোগীর ক্ষেত্রে জ্বর হয় এবং সারা শরীরে প্রচন্ড রকম চুলকানি হয়। কিছু কিছু রোগীর ক্ষেত্রে আপনার পায়খানা একটু সাদাটে রঙের হয়ে যায়। এই ধরনের কন্ডিশন হলে আমাদের পিত্ত নালী থেকে পাথরটি সরানো খুবই জরুরি হয়ে পড়ে। আজকে থেকে এন্ডোস্কোপি যখন অনেক ডেভেলপড হয়নি, সেই আগের যুগে আপনার এগুলি অপারেশন করে পিত্তনালীর পাথরটুকু বের করা হতো। কিন্তু এখন আধুনিক যুগে আপনারা জানেন এন্ডোস্কোপির মাধ্যমে একটি বিশেষ ধরনের এন্ডোস্কোপি, যেটাকে বলা হয় ডিউডেনোস্কোপ বা ল্যাটারাল ভিউ এন্ডোস্কোপ। এই এন্ডোস্কোপির মাধ্যমে আমরা খাদ্যনালীর দ্বিতীয় অংশ, দ্যাট মিনস ডিউডেনামের ভেতর দিয়ে গিয়ে পিত্তনালীর যে পিত্তনালী খাদ্যনালীতে যেখানে এসে ওপেন হয়, সেই জায়গাটা অ্যাম্পুলা বলা হয়। সেই অ্যাম্পুলার মাধ্যমে আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে পিত্তনালীতে গিয়ে সেই পাথরটাকে অপসারণ করে ফেলতে পারি। এবং এটি সাধারণত একদিন হসপিটাল স্টে করলেই চলে। এটার জন্য আপনাকে অনেকদিন হসপিটালে ভর্তি থাকতে হয় না। সামান্য সিডেটিভ বা হলো যে অজ্ঞান করে এটা করা হয়। এটার জন্য কোনো ধরনের কাটাছেঁড়া বা কোনো ধরনের অপারেশনের দরকার হয় না। খুব অল্প রিসোর্স বা অল্প পরিমাণ সেটআপের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারেন। পিত্তনালীর এই পাথর কিভাবে নির্ণয় করা যায়? সাধারণত সিম্পটমগুলি বা রোগীর উপসর্গ থেকে আমরা একটা ধারণা করতে পারি। এছাড়া আপনি সবচেয়ে সহজ একটি পরীক্ষা আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম যদি খুব ভালো আল্ট্রাসোনোগ্রাম করা যায়, সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে পিত্তনালীর পাথরটি ধরা পড়ে। তবে আমাদের দেশে আল্ট্রাসোনোগ্রাম দিয়ে পিত্তনালীর পাথর নির্ণয় করা অনেক সময় কঠিন হয়ে যায়। সেজন্য একটি পরীক্ষা খুব কমনলি আমরা করি, সেটা হলো এমআরসিপি, অর্থাৎ ম্যাগনেটিক রেজোন্যান্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। এই এমআরসিপি পরীক্ষাটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে পিত্তথলি এবং পিত্তনালীতে পাথর, এবং সেই পাথরটির সাইজ কত এবং সেই পাথরটি ঠিক পিত্তনালীর কোন অংশে আছে, অর্থাৎ প্রথম দিকে, শেষের দিকে, নাকি লিভারের কাছাকাছি অংশে থাকে। এভাবে আমরা নির্ণয় করতে পারি। আর চিকিৎসার ক্ষেত্রে খুব সহজ, আমি আগেই বলেছি যে পিত্তনালীর পাথর অপসারণ করার একটি উপায়, সেটা হলো ইআরসিপি। তবে কোনো কোনো ক্ষেত্রে পাথর যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে আমরা ইআরসিপিতে যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করবে, সেই যন্ত্রপাতিগুলি দিয়ে খুব সহজে পাথরটি বের করা যায় না। এ ধরনের ক্ষেত্রে আধুনিক এক ধরনের নতুন যন্ত্র ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় স্পাইগ্লাস কোলাঞ্জিওস্কোপি। এটি এক ধরনের ছোট এআরসিপি যন্ত্রাংশ। এটির মাধ্যমে আমরা পিত্তনালীতে ঢুকে সেই পাথরটিকে প্রথমে ক্র্যাশ করা হয়, অর্থাৎ পাথরটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়। তারপরে সেটা নর্মাল স্যালাইন বা পানি দিয়ে ওয়াশ করে এআরসিপির মাধ্যমে বের করা হয়। এটি দুটি পদ্ধতি আছে, একটি হলো ইএইচএল আর একটা হলো লেজার লিথোট্রিপসি। ইএইচএল বা ইলেকট্রোহাইড্রোলিক লিথোট্রিপসি
এবং লেজার ইলেকট্রোহাইড্রোলিক লিথোট্রিপসি এখনো আমাদের দেশে খুব অ্যাভেলেবেল হয়নি। সেজন্য এখনো পর্যন্ত আমাদের কাছে এই ধরনের রোগীর চিকিৎসা ব্যবস্থা সেই পুরনো ইআরসিপির মাধ্যমে বের করা যায়। আপনারা জানতে পারবেন আমাদের রোগীর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছিল, যেখানে আমরা অনেক বড় পাথর ছিল, সেটি আসলে ইএচএল বা হলো যে লেজার লিথোট্রিপসি করা সম্ভব হয় নাই, এবং ফাইনালি আমরা দুই সেট আপে, প্রথম সেট আপ এবং সেকেন্ড ইআরসিপিতে গিয়ে আমরা পাথরটুকু বের করতে পেরেছি। এবার আমাদের পেশেন্টের গল্প। আমাদের পেশেন্ট ৪৫ বছর বয়স, তার বাড়ি মাদারীপুর। আজকে থেকে ২ বছর আগে তিনি প্রথম অনুভব করেন তার জন্ডিস অর্থাৎ চোখ এবং প্রস্রাব হলুদ হয়, সেই সাথে তার পুরো শরীর প্রচন্ড রকম চুলকানি এবং তার পায়খানার কালার কিছুটা সাদাটে হয়ে যায়, যেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। এই অবস্ট্রাকটিভ জন্ডিস সাধারণত পিত্তনালীতে পাথর যদি ব্লকেজ হয়ে যায়, সেক্ষেত্রে পিত্তনালী থেকে খাদ্যনালীতে আসতে পারে না, সেক্ষেত্রে এই জন্ডিসটা অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করে। এবং আমাদের পেশেন্টের এই প্রবলেমটা হওয়ার পরে তিনি বাংলাদেশের বাহিরে বিদেশে একটা বড় হসপিটালে যান, সেখানে তারা এমআরসিপি করার পরে তারা দেখতে পেল তার পিত্তনালীতে অনেকগুলি বড় বড় পাথর অবস্থিত, এবং এছাড়াও পিত্তনালীর যেই ভেতরের অংশটুকু অর্থাৎ পিত্তনালীর যে উপরের দিকের শাখা প্রশাখাগুলি যেগুলি লিভারের ভেতর পর্যন্ত চলে যায়, সেই ছোট ছোট নালীগুলিতেও তার অনেকগুলি পাথর তৈরি হয়েছে। সেখানে তিনি বাংলাদেশের বাহিরে একটি বড় হসপিটালে, সেখানে তারা এআরসিপি করেছিল, কিন্তু যেহেতু পাথরগুলি অনেক বড়, সেক্ষেত্রে এআরসিপির বাস্কেট বা বেলুনের মাধ্যমে পাথরগুলি বের করা সম্ভব হয়নি। সাধারণত এই ধরনের ডিফিকাল্ট বা কঠিন কন্ডিশনগুলিতে এক ধরনের কোলাঞ্জিওস্কোপির মাধ্যমে ইএচএল বা লেজার কোলাঞ্জিওস্কোপির মাধ্যমে পাথরগুলিকে ভেঙে প্রথমে ছোট করা হয়, তারপরে সেটা নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করে সেই ছোট ছোট পাথরের ফ্রেগমেন্টগুলিকে ইআরসিপির মাধ্যমে বের করা হয়। কিন্তু তিনি বিদেশের যে হসপিটালে চিকিৎসা নিয়েছেন, সম্ভবত সেই হসপিটালে এই ইএচএল বা ইলেকট্রোহাইড্রোলিক লিথোট্রিপসি এবং লেজার লিথোট্রিপসি এই ফ্যাসিলিটিসগুলো ছিল না, সেজন্য তারা পাথরগুলি বের করতে পারেনি, এবং তারা শুধুমাত্র পিত্তনালীতে দুটি স্ট্যান্ড বা রাবারের প্লাস্টিকের বাইল স্ট্যান্ড বলি আমরা, বাইল ডাক্ট স্ট্যান্ড, প্লাস্টিকের দুটি স্ট্যান্ড দিয়ে এসেছে। এই স্ট্যান্ড দেওয়ার সুবিধা হলো, স্ট্যান্ডটি দেওয়ার কারণে তার পিত্তনালীর ফ্লো বা প্রবাহটা, পিত্তরসের প্রবাহটা তার কন্টিনিউয়াস থাকে, এবং এতে এই ফ্লোটা কন্টিনিউ হওয়ার কারণে তার পাথরটা আস্তে আস্তে ছোট হওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট আমাদের কাছে পেশেন্ট এসেছিল প্রায় 1 মাস আগে। এখানে এসেছিল বেসিক্যালি উনি ইআরসিপি করার জন্য না, এখানে এসেছিল উনি বিদেশে যেই ইআরসিপি করেছিল, সেই ইআরসিপির যেই দুটি স্ট্যান্ড দেওয়া হয়েছিল, সেই দুটি স্ট্যান্ডকে রিমুভ করার জন্য। কিন্তু আমরা রোগীকে বলেছিলাম যে আমরা তার পুরনো স্ট্যান্ডগুলি রিমুভ করে তারপরে ইআরসিপির মাধ্যমে আবার আমরা তার পিত্তনালীতে প্রবেশ করব, এবং সেখানে দেখব সেই পাথরগুলি এখন কি অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইআরসিপি করার সময় এক্সরে অর্থাৎ সিআরএমের মাধ্যমে যেই এক্সরে করা হয়, সেই এক্সরেতে আমরা দেখতে পেলাম অনেকগুলি বড় বড় পাথর, সেটা পিত্তনালী এবং পিত্তনালীর উপরের অংশ অর্থাৎ লিভারের ভেতরের দিকে পিত্তনালীর যে ব্রাঞ্চগুলি থাকে, সেগুলিতে অনেকগুলি পাথর অবস্থিত। সো আমরা ইআরসিপির মাধ্যমে যে সেই ডরমিয়া বাস্কেট দিয়ে সেই পাথরগুলিকে ধরে পিত্তনালী থেকে আস্তে আস্তে বের করে খাদ্যনালীতে ফেলেছি। এভাবে প্রায় বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন 3 থেকে 4টি পাথর বের হয়েছে, সেগুলি অনেক বড়, এবং এই পাথরগুলি খাদ্যনালীতেই পড়ে থাকবে। এক সময় খাদ্যনালীতে আপনার পায়খানার মাধ্যমে এই পাথরগুলি বের হয়ে যাবে। কিন্তু যেহেতু তার পিত্তনালীর উপরের অংশে অর্থাৎ লিভারের কাছাকাছি যে পিত্তনালীর ব্রাঞ্চগুলি বা শাখা প্রশাখাগুলি থাকে, সেগুলিতেও পাথর রয়েছে, সেগুলি আমাদের পক্ষে আসলে ইআরসিপির মাধ্যমে বের করা সম্ভব হয়নি। সেজন্য আমরা পিত্তনালীর সবগুলি বড় বড় পাথর রিমুভ বা বের করার পরে আমরা আবার তার আরেকটি বাইল ডাক্ট বা হলো পিত্তনালীতে আরেকটি স্ট্যান্ড দিয়েছি। সেম পারপাস, আমরা আগেই বলেছিলাম যে পিত্তনালীতে যদি কোনো স্ট্যান্ড দেওয়া হয়, সেক্ষেত্রে সেই পিত্ত রসগুলি লিভার থেকে খাদ্যনালীতে খুব ইজিলি আপনার প্রবাহ হয়। সেই প্রবাহের কারণে পাথরগুলি নিজে নিজে স্পন্টেনিয়াসলি বের হয়ে চলে আসতে পারে, অথবা আস্তে আস্তে তার সাইজ ছোট হয়ে পরবর্তীতে ইআরসিপি করলে সেটা বের করা অনেক সহজ হয়। সো
আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রোগীর অনেকগুলি পাথর বের হয়েছে এবং আমাদের রোগীর সিমটমগুলি অর্থাৎ তার যে জন্ডিস, অবস্ট্রাকটিভ মানে হলো যে আটকে থাকা যে জন্ডিস, সেই জন্ডিসটাও আস্তে আস্তে তার রিলিফ হয়ে যাচ্ছে। তার শরীরে যে চুলকানিগুলি ছিল সেগুলিও আস্তে আস্তে রিলিফ হয়ে যাচ্ছে এবং কোনো কোনো সময় তার আমাদের এই রোগীর জ্বরও ছিল। কোনো কোনো সময় সেখানে পাথর অবস্ট্রাকশন হয়ে পিত্তরসগুলি জমে গিয়ে সেখানে ইনফেকশন হয়ে তার জ্বরও হতে পারে এবং তার জ্বরও আস্তে আস্তে রিলিফ হয়েছে এবং আমাদের রোগী অনেক বেশি খুশি হয়েছেন। এই ধরনের এই যে স্ট্যান্ডটা আমরা বসিয়েছি, এই স্ট্যান্ডগুলি সাধারণত 2 থেকে 3 মাস পরে আমরা আবার রিমুভ করব এবং পরবর্তীতে হয়তো আমরা রিমুভ করার সময় আবার আমরা ইআরসিপি করে সিআরএমের যে এক্সরে ইমেজ আছে সেই ইমেজের মাধ্যমে আমরা দেখব আর কোনো রেজিডুয়াল বা পাথর রয়ে গেছে কিনা। যদি পাথর রয়ে থাকে সেক্ষেত্রে সেম প্রসিডিউরের মাধ্যমে আমরা আবার পাথর বের করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের রোগী সম্পর্কে সবকিছুই জানতে পেরেছেন এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের আরো ইনফরমেশন আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য। ধন্যবাদ।